বেশ অনেক দিন আগের কথা। লালনগর নামক কোনো একটি গ্রামে সিমরান তার মা কামিনীর সঙ্গে বসবাস করত। সিমরান সে ছিল সৎ মনের এবং ইমানদার একজন মেয়ে। সিমরানের মা কামিনী অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে নিজেই সংসার চালাতো। একবারের কথা, কামিনী তার মেয়ে সিমরানকেও নিজের সঙ্গে করে নিজের মালকিনের বাড়িতে নিয়ে যায়। কারণ আজকে তার মালকিনের বাড়িতে অনেক বড় একটা পার্টি হচ্ছিল, যেখানে সিমরান এবং তার মা কামিনী অনেক এনজয় করে। সেই অনুষ্ঠানে গিয়ে তারা অনেক খুশি হয়। তখন সিমরান তার মাকে বলে, মা, এসব হচ্ছেটা কি? মা, সিমরান, আজকে মালকিনের মেয়ে ঋতুর জন্মদিন, সেই কারণেই এই পার্টির আয়োজন করা হয়েছে। মা, এই জন্মদিন আবার কি? মা, তুমি তো কখনো এইভাবে আমার জন্মদিন উদযাপন করনি। আমার জন্মদিন কবে আসবে? মা বলো না, আমার জন্মদিন কবে আসবে? আমার জন্মদিনেও কি এমন অনুষ্ঠান হবে? আমার জন্মদিনেও কি এতগুলো মানুষ আসবে, এত এনজয় করা হবে? আমার জন্মদিনেও কি আমি ঋতুর মতো এত সুন্দর ফ্রক পরবো? কি হলো মা, বলো না। মা সিমরান, এগুলো আমাদের জন্য নয়, এগুলো তাদের জন্য যারা অনেক বড় লোক, যারা বিলাসবহুল জীবন কাটায়। আমরা অনেক গরিব, আমাদের জন্য এগুলো নয়। আমাদের মতো গরিব অসহায় মানুষদের একবেলা খাবার জোটে, এটাই অনেক বেশি মা। কিন্তু এমনটা কেন মা? আমরাও তো এদের মতো মানুষ, তাই না? আমরা তো অন্য গ্রহের কোনো প্রাণী নই। তাহলে আমরা ওদের মতো ভালো ভালো পোশাক কেন পরতে পারবো না? কেনই বা ওদের মতো উৎসব অনুষ্ঠান, পার্টি এবং আনন্দ করতে পারবো না, বলো মা? এরপর সিমরান কান্না করতে শুরু করে। সিমরানের মা খুব কষ্ট করে তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। কিন্তু সিমরানের মাথায় এই সব কিছু ঘুরছিল এবং সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে পৌঁছে যায় এবং সে অনেক জোরে জোরে কান্না করে বলে, আমাদের কপাল এমন কেন খোদা? আমরা এত গরিব কেন? কেন ঋতুর বাবার কাছে এত টাকা? শুধু কি বড় লোকদেরই সুখে থাকার অধিকার আছে? আজকে যদি আমার বাবাও জীবিত থাকতো, তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। সিমরান এভাবেই কান্না করছিল। তখন উপর দিয়ে উড়ে যাচ্ছিল সিন্ড্রেলা পরী নামক একজন পরী। সে সিমরানকে এভাবে কান্না করতে দেখে ভীষণ অবাক হয়ে যায় এবং সে কৌতূহলবশত নিচে নেমে আসে আর সিমরানকে জিজ্ঞাসা করে, আরে সিমরান, তুমি এত উদাস কেন? বলো আমাকে, কি হয়েছে তোমার? সিমরান এভাবে হঠাৎ করেই নিজের সামনে একটা অদ্ভুত পরীকে দেখে ভীষণ অবাক হয়ে যায় এবং সে ভয়ে ভয়ে পরীকে জিজ্ঞাসা করে, আপনি কে আর কেন আমার কাছে এসেছেন? আরে সিমরান, ভয় পেও না, আমি একজন পরী। আমি তোমার ক্ষতি করতে আসিনি। আমি এখান দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করেই তোমাকে কান্না করতে দেখে তোমার কাছে এসেছি। বলো না, কি হয়েছে তোমার? তুমি এত উদাস কেন? আচ্ছা পরী, আমাদের গরিবদের সঙ্গে এতটা অবিচার কেন হয়? আমরা কেন ভালো ভালো পোশাক পরতে পারি না, ভালো খাবার খেতে পারি না? এমনটা কেন হয় পরী? ব্যাস এতটুকু বিষয় নিয়ে উদাস হতে নেই সিমরান। এই নাও, এটা একটি জাদুর পরীর ফ্রক। আর হ্যাঁ, এটা কোনো সাধারণ ফ্রক নয়। এই ফ্রক থেকে তুমি যা চাইবে, ফ্রকটি তোমাকে সব কিছু দিবে। জাদুর ফ্রক দেখে সিমরান অনেক বেশি খুশি হয় এবং সে খুশি খুশি সেই জাদুর ফ্রকটি নিয়ে নিজের বাড়িতে চলে আসে। বাড়িতে যাবার পর যখন সে সেই জাদুর ফ্রকটি পরে, তখন সে অনেক সুন্দর একটি মেয়েতে পরিণত হয়ে যায়। সিমরান ফ্রকটি পরার পর আয়নার মধ্যে নিজেকে দেখে। সে ভীষণ অবাক হয় এবং বলে, আরে পরীর কথা তো একদম সত্যি ছিল। আমি তো অনেক সুন্দর হয়ে গেছি, একদম পরীদের মতো। এরপর সিমরান অনেক খুশি হয়ে নিজের জাদুর ফ্রককে বলে, হে জাদুর ফ্রক, আমার অনেক সুন্দর একটা বাড়ি চাই। সিমরান এমনটা বলতে না বলতেই তার সামনে হঠাৎ করে একটা অনেক সুন্দর, অনেক বড়, বিলাসবহুল বাড়ি তৈরি হয়ে যায়। এমনটা দেখে সিমরান অনেক খুশি হয়ে যায়। সে এতটাই খুশি হয় যে খুশিতে নাচতে শুরু করে। এরপর সিমরান খুশি হয়ে তার মাকে গিয়ে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর সিমরানের মাও অনেক খুশি হয়। সিমরান সেই জাদুর ফ্রকটি পরে বাইরে বের হয় এবং সে তার সকল বান্ধবীদেরকে সেই জাদুর ফ্রক দেখাতে শুরু করে। হাই শ্রুতি, আচ্ছা দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। আরে বাহ, তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু হঠাৎ করেই রাতারাতি এত সব কিছু তোমার কাছে কিভাবে চলে এলো? এই ফ্রকটি তোমাকে কে দিয়েছে, এটা তো বলো। আরে এইসব ছাড়ো,
এখন এসব কথা বাদ দাও। আর আমি এখন আর আগের মতো দরিদ্র নেই। আর শোনো, আজকে সন্ধ্যাবেলায় আমার বাড়িতে পার্টি, তোমাদের সবার নিমন্ত্রণ রইল, তোমাদেরকে আসতেই হবে। কি কি বলছো তুমি এসব? পার্টি, তাও তোমার বাড়িতে? জানি তোমাদের বিশ্বাস হবে না, কিন্তু আজকে সন্ধ্যাবেলায় আমার নতুন বাড়িতে চলে এসো, ওইখানেই সব কিছু বুঝতে পারবে। এরপর সন্ধ্যাবেলায় যখন তারা সিমরানের বাড়িতে যায় এবং সিমরানের এত বড় বাড়ি দেখে, তখন তারা ভীষণ অবাক হয়ে যায়। আর এরপর ভেতরে গিয়ে যখন তারা সেই বাড়ির পার্টির আয়োজন দেখে, তখন তো আর বলার কথা নেই। তারা এতটাই অবাক হয় যেন তাদের চোখ কপালে ওঠার জো। আচ্ছা, একটা কথা বুঝলাম না, হঠাৎ করেই এই ভিখিরির কাছে এত টাকা কোথায় থেকে চলে এলো? আর এত বড় বাড়ি বা কোথায় পেল? আর এতটা খুশি দেখো পার্টি দিচ্ছে, কিছু তো উল্টাপাল্টা আছেই, খোঁজ তো নিতেই হবে। এরপর শ্রুতি লুকিয়ে লুকিয়ে সিমরানকে সেই জাদুর ফ্রক থেকে খাবার চাইতে দেখে নেয় এবং সে সব কিছু বুঝতে পেরে যায় যে এই সব কিছু সেই জাদুর ফ্রগের কারণেই হচ্ছে। এবার বুঝেছি, এর মানে এটা কোনো সাধারণ ফ্রগ নয়, এটা একটি জাদুর ফ্রগ। তখন সে সিমরানের বাড়িতে যায় এবং লুকিয়ে লুকিয়ে তার জাদুর ফ্রকটি চুরি করে নিয়ে আসে। পরের দিন সকালবেলায় যখন শ্রুতি খুশি মনে সেই জাদুর ফ্রকটি পরে, তখন সে দেখতে অনেক কুৎসিত হয়ে যায়। এরপর যখন সে নিজেকে আয়নার মধ্যে দেখে, তখন সে ভীষণ অবাক হয়ে যায় এবং অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। আরে, এটা আমার চেহারার কি হয়ে গেল? আমি এত কুৎসিত হয়ে গেলাম কিভাবে? এরপর সেই জাদুর ফ্রক থেকে একটি আওয়াজ আসে, লোভী মেয়ে, এই সব কিছু তোমার লোভের কারণে হয়েছে। আমি একটা জাদুর ফ্রক আর তুমি আমাকে চুরি করে নিয়ে এসেছো, আর শুধুমাত্র নিজের স্বার্থের কারণে আমাকে ব্যবহার করতে চেয়েছো। এর কারণেই তোমার সঙ্গে এমনটা হয়েছে, আর তোমার ওপর আমার খারাপ প্রভাবই পড়েছে। আর আমি তোমার জন্য ভালো কিছুই করতে পারবো না। আমার থেকে যখন যা চাইবে তখন তার উল্টোটাই হবে। সব সময় আমার থেকে তুমি খারাপটাই পাবে। আমাকে ক্ষমা করে দাও জাদুর ফ্রগ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর আমাকে আগের মতো করে দাও। প্লিজ জাদুর ফ্রগ, আমাকে একটু দয়া করো। না, এখন এটা কখনোই সম্ভব নয়। তুমি তোমার ভুলের শাস্তি পেয়েছো। এমনটা শোনার পর শ্রুতি প্রচণ্ড রেগে যায় এবং সে জাদুর ফ্রকটি চেঞ্জ করে ফেলে, আর সেটা একটি খোলা মাঠে নিয়ে গিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। আর চিরকালের জন্য সে কুৎসিত হয়েই থেকে যায়, কিন্তু সেই জাদুর ফ্রগের কোনো ক্ষতি হয় না। আর সে আবারও বাতাসে ভাসতে ভাসতে সিমরানের বাড়িতে চলে আসে। এখন সিমরানের কাছে সব কিছু ছিল, ভালো বাড়ি গাড়ি এবং অনেক টাকা পয়সা। সিমরান তার মায়ের সঙ্গে হাসি খুশিতে সুন্দর একটা জীবন কাটায়। এই গল্পটি হলো অনেক বছর আগের, যখন পুরুষদের কাজ ছিল জঙ্গলে প্রাণী শিকার করা, আর মহিলাদের কাজ ছিল ঘরে ওই শিকারী পশুদের মাংস রান্না করা ও অন্যান্য সাফসাফাইয়ের কাজ করা। ঠিক সেই সময়ের ঘটনা। মঙ্গলি নামের একটি মেয়ে তার 7 ভাইয়ের আদরের বোন ছিল। মঙ্গলি তার ভাইদের অনেক ভালোবাসত আর তাদের সকল আদেশ নিষেধকে মেনে চলত। একদিন মঙ্গলি তার 7 ভাইয়ের জন্য শাক রান্না করতে গেল। আরে, এই শাকগুলো তুলতেই না অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি রান্না করি, ভাইয়ারা কখন যেন চলে আসে। এ কথা বলে মঙ্গলি খুব দ্রুত শাক কাটতে গেল। তাড়াহুড়া করতে গিয়ে মোগলির একটি আঙুলও কেটে গেল, আর মোগলির কাটা আঙুল থেকে অনেক রক্ত বের হতে লাগলো। আহ, ইস, হাতের আঙ্গুল তো কেটে গেল, আর রক্তে শাকগুলো একেবারে মেখে গেল। যদি এই শাকগুলো ফেলে দেই তাহলে ভাইয়ারা এসে না খেয়ে থাকবে। এক কাজ করা যাক, এই শাকগুলোই রান্না করে দেই। এ কথা বলে মোগলি সেই শাকগুলোই রান্না করে ফেলল। যখন রাত্রে তার 7 ভাই আসলো, তখন মোগলি ওই শাক দিয়ে তার 7 ভাইকে খেতে দিল। আরে মোগলি, তুই কিভাবে শাক রান্না করেছিস? এত টেস্টি! হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছ, শাক তো এর আগেও খেয়েছি, কিন্তু এতটুকু টেস্টি লাগেনি। হ্যাঁ বোন, বল না, এই শাকের মধ্যে কি দিয়েছিস, এই জন্য এতটা স্বাদ লাগছে? এসব শুনে মোগলি চিন্তায় পড়ে গেল। এখন কি করি? যদি ভাইয়াদেরকে বলে দিই আমার আঙ্গুল কেটে গেছে, তাহলে তো ওরা কষ্ট পাবে। কিছু না ভাইয়া, প্রতিদিন যেভাবে রান্না করি ঠিক সেভাবেই করেছে। এ কথা শুনে 7 ভাই খাবার খেয়ে ঘুমাতে গেল।
এর পরের দিন মোগলির 7 ভাই আবারও মোগলিকে শাক রান্না করতে বলল। মোগলি আবারও তাদের জন্য শাক রান্না করলো, কিন্তু আগের দিনের মতো শাকের মধ্যে কোনো স্বাদ এলো না। মোগলির 7 ভাই এরপরে লাগাতার 3-4 দিন ধরে সেই শাকই রান্না করতে বলল, কিন্তু একদিনও সেই রকম স্বাদ হলো না। তবে মোগলির 7 ভাইয়ের মাথার ব্রেনের মধ্যে সবসময় ওই টেস্টি শাক নিয়েই ভাবনা চলছিল। তারা ওই টেস্টি শাক খাওয়ার জন্য একেবারে বেকুল হয়ে উঠেছিল। বোন মোগলি, তুই একটু ভালো করে মনে করে দেখ না, সেই দিন তুই শাকের মধ্যে এমন কি মিশিয়েছিলি তাই এত বেশি টেস্ট হয়েছিল? বারবার জিজ্ঞেস করার কারণে মোগলি অপারক হয়ে তার ভাইদের কাছে আঙুল কাটার কথাটি বলে দিল। সত্যটা জানার পরে তাদের বড় ভাইয়ের মধ্যে অনেক লোভ চলে আসলো, আর বড় ভাই অন্যান্য ভাইদের সঙ্গে আলোচনা করলো। আরে এই তোরা শোন, যদি মোগলির সামান্য রক্ত এত টেস্ট হয় তাহলে ওর মাংস কত টেস্ট হবে? হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক বলেছ। আরে বড় ল, তোমরা এসব কি বলছো? নিজের বোনের মাংস কি খাওয়া যায় নাকি? আরে তুই চুপ কর, দুনিয়ার মধ্যে নিজের সকালাদের চেয়ে বড় আর কিছু নেই। আমাদের আত্মা আমাদের বোনের মাংস খেলে তারপরেই তৃপ্তি পাবে। শুধুমাত্র ছোট ভাই ছাড়া বাকি অন্যান্য 6 ভাই বোনকে মেরে তার মাংস খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এদিকে দূরে দাঁড়িয়ে মোগলি তার 7 ভাইয়ের কথা শুনতেছিল। এসব শুনে মোগলি অনেক কষ্ট পেল, আর তার চোখ থেকে পানি বের হতে লাগলো। হে খোদা, আমি এটা কি শুনছি? সত্যি কি আমার ভাইরা আমাকে মেরে আমার মাংস খেতে চাইছে? এরপর মোগলি চুপচাপ হয়ে গেল। সে তার ভাইদের কিছুই বুঝতে দিল না। সে আবারও সংসারে কাজে লেগে গেল। এভাবে প্রায় কয়েকদিন কেটে গেল। তবে একদিন তার ভাইয়েরা মোগলিকে সাথে করে শিকারে নিয়ে গেল। একটি অনেক বড় মাচার কাছে গিয়ে মোগলিকে তারা বলল, মোগলি বোন আমার, তুমি এই মাচার উপরে বসে থাকো, আমরা ততক্ষণে শিকার ধরে আনি। এখানে জঙ্গলি জানোয়ারের কোনো ভয় নেই, কোনো জানোয়ারই তোমাকে কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে ভাইয়া। মোগলি বুঝে ফেলল যে আজকে তার শেষ দিন। এরপর মোগলির 7 ভাই দূরে একটি টিলার উপরে উঠল, যে টিলাটি ছিল অনেক উঁচু। সেখানে গিয়ে তারা তাদের হাতের ধনুক দ্বারা তাদের বোনের দিকে তীর নিক্ষেপ করতে লাগলো। তারা ঠিক মোগলির দিকে তাক করে তীর মারল, কিন্তু একটি তীরও মোগলির কোনো ক্ষতি করতে পারল না। ভাইয়া, যদি আমাকে মারতেই হয় তাহলে তোমরা এদিকে ওদিকে কেন তীর মারছো? একেবারে আমার বুকে তীর মারো, যাতে আমি একেবারে পরপারে চলে যাই। এক এক করে মোগলির 6 ভাই তীর ছুড়ল। একটি তীরও মোগলির বুকে বিল না, মোগলির আশেপাশে গিয়েই পড়ল। এরপর শেষ ভাইয়ের পালা চলে আসলো। ভাইয়ারা, তোমরা আপুকে ছেড়ে দাও, আপুর মাংস খেও না, আপুকে মেরো না, আমি আপুর দিকে তীর ছুড়তে পারবো না। যদি বেশি কথা বলিস না তাহলে বোনের সঙ্গে তোকেও মেরে ফেলবো, তোর মাংস সহ খেয়ে ফেলবো। 6 ভাইয়ের জোরাজুরির কারণে শেষমেশ ছোট ভাই নিজের ইচ্ছার বিরুদ্ধে তীর মারল মোগলির দিকে। সেই তীরটি মোগলির বুকে গিয়ে বিঁধল। মোগলি সেখানেই ঢলে পড়ল। তখন মোগলির সব ভাই দৌড়ে মোগলির কাছে আসলো। ছোট ভাই হাউমাউ করে কান্না করতে লাগলো। আরে তুই কান্না করছিস কেন? যদি বেশি বেশি করিস না তাহলে বোনের সঙ্গে তোকেও মেরে তোরও মাংস খেয়ে ফেলবো। যা এখান থেকে, জঙ্গলের মধ্যে গিয়ে শুকনো খড়ি নিয়ে আয়, খড়ি দিয়ে ওর মাংস রান্না করে আমরা খাবো। মনে রাখবি, দেরি করবে না, যদি দেরি করিস না তাহলে ভালো হবে না। তার ছোট ভাই জঙ্গলের মধ্যে চলে গেল খড়ি কাটতে। খড়িগুলো কাটার পরে সে বাঁধার জন্য কোনো দড়ি পেল না। তখন সে চিন্তায় পড়ে গেল। ঠিক তখনই সেখানে একটি নাগিন চলে আসলো আর তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বৎস? এত গভীর জঙ্গলের মধ্যে তুমি একা কি করো? কি হয়েছে? দেখুন নাগিন, আমার ভাইয়ারা আমাকে পাঠিয়েছে দড়ি ছাড়াই খড়ি নিয়ে যাওয়ার জন্য। দড়ি ছাড়া আমি কি করে খড়ি নিয়ে যাব? আমি অনেক চিন্তায় আছি। যদি আমি তাড়াতাড়ি খড়ি নিয়ে ওদের কাছে না পৌঁছি তাহলে আমার ভাইরা আমার বোনের মতো আমাকেও মেরে ফেলবে আর আমার মাংস খাবে। ও, এইটুকু কথা? আচ্ছা ঠিক আছে, আমি আমার দেহ দ্বারা খড়িকে একেবারে পেঁচিয়ে তোমার ভাইদের কাছে নিয়ে যাব। ওখানে যাওয়ার পরে খড়িগুলো রেখে আমি ফুরুত করে চলে আসব। তোমার ভাইরা এ সম্পর্কে কিছুই জানবে না। এরপর নাগিনটা ঠিক তেমনই করলো। এসব দেখে তার বাকি ভাইরা খুবই আশ্চর্য হয়ে গেল।
যে দড়ি ছাড়া সে এতগুলো খড়ি কি করে নিয়ে আসলো। আরে এসব বিষয় নিয়ে এত ভাবনা করলে চলবে না, তাড়াতাড়ি মোগলির মাংস রান্না করি, খুবই ক্ষুধা পেয়েছে। কথা বলে সেই খড়ি তারা তাদের বোনের মাংস পিস পিস করে কেটে রান্না করতে লাগলো। যখন রাত হলো তখন 7 ভাই সে মাংস ভাগ বাটোয়ারা করে খেতে বসলো। আর মোগলি তার অংশের মাংসটুকু জঙ্গলের মধ্যে গিয়ে পুঁতে রাখলো। আর এই সব কিছু মোগলির মৃত আত্মা দেখে ফেলল। জঙ্গলের যে স্থানে মোগলির ছোট ভাই তার মাংসপিণ্ডগুলো পুঁতে রেখেছিল ঠিক সেখানে একটি ফুলের গাছ উৎপন্ন হলো। মোগলির আত্মা সেই ফুলের গাছের মধ্যে আবদ্ধ হয়ে গেল। এভাবেই অনেক বছর কেটে গেল। অনেকদিন পরে একটি কাঠুরে সেই জঙ্গলের মধ্যে গেল। সেই কাঠুরির চোখে পড়ল গুলমোহর ফুলের গাছ, যে ফুলের গাছের মধ্যে মোগলির আত্মা সীমাবদ্ধ রয়েছে। আরে রে, এটা দেখছি গুলমোহর ফুলের গাছ, এ তো দেখাই যায় না। এটা কেটে যদি আমি বিক্রি করি তাহলে আমার অনেক টাকা হবে। কথা বলে সেই কাঠুরি সেই ফুলের গাছ কাটতে গেল। তখন ফুলের গাছের মধ্যে থেকে আওয়াজ আসলো, কাঠুরে তুমি আমাকে কেটো না, এই গাছ আমার ভায়া লাগিয়েছে, এই গাছের মধ্যে আমার মৃত্যু আত্মা আবদ্ধ রয়েছে। আরে রে, এই গাছ থেকে কত সুন্দর মিষ্টি সুরে আওয়াজ আসছে। যদি এই গাছটাকে কেটে আমি গানেওয়ালা গিটার তৈরি করে বাজারে বিক্রি করি তাহলে আমার অনেক টাকা হবে। এরপর সেই কাঠুরে সেই গাছের খড়ি কেটে এনে সেটা দিয়ে গিটার তৈরি করে বাজারে বিক্রি করতে লাগলো। তবে একদিন মোগলির ছোট ভাই বাজার থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ করে তার চোখ পড়ল সেই গিটারের দিকে। যখনই মোগলির ছোট ভাই সেই গিটারটি বাজালো তখনই গিটারের মধ্যে থেকে খুবই সুমধুর মিষ্টি আওয়াজ বের হতে লাগলো, যে আওয়াজটি ছিল একেবারে তার বোন মোগলির আওয়াজের মতো। তখন মোগলির ছোট ভাই সেই লোকটি যত টাকা চাইলো ঠিক তত টাকা দিয়ে গিটারটি কিনে বাড়ি নিয়ে গেল। আরে এই গিটার কোথায় পেয়েছিস, আর তুই এত টাকা কোথায় পেলি? ভাইয়া, আমাকে ওই যে টাকা দিয়ে বাজারে পাঠিয়েছিলে না, ওই সব টাকা দিয়ে আমি গিটার কিনেছি। কি, স্বর্ণমুদ্রা বিক্রি করা সব টাকা দিয়ে তুই সামান্য গিটার কিনেছিস? তোকে সেই দিন মোগলির সঙ্গে মেরে ফেলাটাই উচিত ছিল। কথা বলে তার বাকি ভাইরা তাকে বাড়ি থেকে বের করে দিল। ছোট ভাই গিটারটি হাতে নিয়ে চলে গেল আর একটি ছোট্ট কুঠির ভাড়া করে সেখানেই থাকতে আরম্ভ করলো। যখনই সে গিটার বাজাতো তখনই সুমধুর আওয়াজ বের হতো, ঠিক সেই রকম যেরকমটা কণ্ঠ ছিল মোগলির। এরপর মোগলির ছোট ভাই সেই গিটারটিকে বাসার মধ্যে রেখে শহরে চলে গেল কাজের সন্ধানে। বাহিরে কাজ শেষ করে যখন সে বাড়িতে ফিরল তখন সে দেখল তার ছোট্ট কুঠির অনেক বড় আলিশান বাড়িতে পরিণত হয়েছে। আর টেবিলে খাবারের জন্য বিভিন্ন রকমের সুস্বাদু খাবার রয়েছে, আর আলমারি ভর্তি টাকা পয়সা রয়েছে। আরে রে, এটা কি করে সম্ভব? এত সব কিছু এলো কি করে? যখন আমি বাসা থেকে গেলাম তখন তো এসব কিছুই ছিল না। মোগলির ভাই এসব নিয়ে খুবই চিন্তায় পড়ে গেল। এরপর খাবার খেয়ে গিটার বাজাতে বাজাতে ঘুমিয়ে পড়ল। পরের দিন আবারও সে কাজের জন্য শহরে গেল। কাজ থেকে ফিরে এসে দেখল আবারও আগের দিনের মতো বিভিন্ন রকম খাবারের আইটেম টেবিলে রাখা আছে, আর নোংরা থালা বাসনও পরিষ্কার হয়ে গেছে। এভাবে কয়েকদিন দেখার পরে মোগলির ছোট ভাই চিন্তায় পড়ে গেল। সে সত্যতা যাচাই করার জন্য বাইরে যাওয়ার নামে আলমারির পিছনে লুকিয়ে পড়ল। তখন সে কিছুক্ষণ পরে দেখতে পেল গিটারের মধ্যে থেকে তার বোনের আত্মা বেরিয়ে আসলো আর বাড়ির সব কাজ করতে আরম্ভ করলো। সব কাজ সেরে মোগলি আবারও গিটারের মধ্যেই লুকিয়ে গেল। বোন, একবার আমি তোকে হারিয়েছি, আর তোকে হারাতে পারবো না। আমি এই কথা কাউকে বলবো না। আমি যে তোর জন্য কি করব কিছুই বুঝতে পারছি না। পরের দিন যখন মোগলি গিটার থেকে বের হয়ে আবারও কাজ করতে আরম্ভ করলো, কাজ শেষে সে আবার গিটারের মধ্যে যেতে না যেতে তার ছোট ভাই তার হাত ধরে ফেলল আর বলল, বোন, সেদিন আমি তোর জন্য কিছুই করতে পারিনি, আর আজ আমি তোকে হারাতে পারবো না। আমি তোর সাথে সারাটা জীবন কাটাতে চাই। কথা বলে মোগলির ছোট ভাই ওই গিটারে আগুন জ্বালিয়ে দিল। গিটার পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মোগলি আবারও তার আগের রূপে ফিরে আসলো। মোগলিকে আগের রূপে ফিরে আসতে দেখে তার ছোট ভাই প্রচণ্ড খুশি হলো। এরপর থেকে মোগলি তার ছোট ভাইয়ের সঙ্গে ওই বাড়িতে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।